অ্যাসেট গুলো জানি। ইনট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে সবসময় জাবেদা, ম্যাক্সিমাম ক্ষেত্রে জাবেদা করতে হয়। তো আমাদের ইনট্যানজিবল অ্যাসেটে আমরা সাধারণত ইনট্যানজিবল অ্যাসেট জানি গুডউইল, প্যাটেন্ট, ট্রেডমার্ক, এইগুলো আমরা সচরাচর জানি। কিন্তু এছাড়াও আরো আমাদের কিছু কিছু থাকে, কপিরাইট, তারপরে তোমার ফ্রাঞ্চাইজ থাকে, আরো কিছু কিছু বিষয় থাকবে যেগুলো আমাদের সবই অস্পর্শনীয় সম্পদের আন্ডারে পড়ে। তো এইখানে আমাদের জার্নাল করতে হয়, ম্যাক্সিমাম সবসময় জাবেদা করতে হয়। তো সেক্ষেত্রে দেখেন আমাদের নিয়মগুলো আমাদের কেমন আছে। ইফ ইনট্যাঞ্জিবল অ্যাসেট পারচেজ বা অ্যাকোয়ার্ড, যদি আমি কোনো অস্পর্শনীয় সম্পদ অর্জন করি বা ক্রয় করি, তাহলে সেক্ষেত্রে সেই সম্পদটা ডেবিট হবে, ক্যাশ ক্রেডিট হবে, স্বাভাবিক জাবেদাই আমরা জানি। বলছি ইফ অ্যামোর্টাইজেশন অথবা অ্যাডজাস্টিং জার্নাল, যদি অ্যামোর্টাইজেশন অবলোপন করতে বলে অথবা অ্যাডজাস্টিং জার্নাল করতে বলে, আমরা সবাই মোটামুটি জানি স্থায়ী সম্পত্তির ক্ষেত্রে আমরা ডিপ্রিসিয়েশন শব্দটা ইউজ করি, আর অস্পর্শনীয় সম্পত্তিতে অ্যামোর্টাইজেশন শব্দটা ইউজ করি। যদি অবলোপনের প্রয়োজন হয় সেক্ষেত্রে অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট, পার্টিকুলার অ্যাসেট ক্রেডিট, সম্পত্তির নাম ক্রেডিট করতে হবে। যদি ইফ লস অন ইম্পায়ারমেন্ট, লস অন ইম্পায়ারমেন্ট বিকল জনিত লস যদি থাকে অঙ্কের মধ্যে, সেক্ষেত্রে যাবে দা লস অন ইম্পায়ারমেন্ট ডেবিট, পার্টিকুলার অ্যাসেট ক্রেডিট। এখানে একটা নিয়ম আছে, ইফ ফিউচার রেভিনিউ গিভেন দেন অ্যামোর্টাইজেশন উইল বি ক্যালকুলেটেড ইন টু মেথডস। যদি ভবিষ্যতের আয় দেওয়া থাকে এবং সেক্ষেত্রে কোনো সম্পত্তির অবলোপন বের করতে হয়, ভবিষ্যতে এত টাকা আয় পাবে এরকম কথা বলা থাকে, এবং সেই সম্পত্তির যদি অবলোপন হয়, দুইটা মেথডে করতে হবে, স্ট্রেট লাইন মেথড আর পার্সেন্টেজ অফ রিডেম অ্যাপ্রোচ। আর লাস্টের নিয়মটা আছে ভাই ওই কপিরাইট। ইম্পেরিমেন্ট মানে কি? বুঝলি না? এই ইম্পেরিমেন্ট মানে কি? ইম্পায়ারমেন্ট মানে বিকল, লস? বিকল, বিকল হয়ে যাওয়া, কাজ না করা যেটাকে বলা হয়। বিকল সব বলছি না আমরা, বিকল হয়ে যায়, কাজ করে না। সেই ক্ষেত্রে আচ্ছা। কোনো সম্পদ বিকল হয়ে গেলে লস হয়। ঠিক আছে, লস অন ইম্পায়ারমেন্ট ডেবিট, পার্টিকুলার অ্যাসেট ক্রেডিট। আচ্ছা, আচ্ছা। লাস্টেরটা বলছে দেখেন, কপিরাইটস ইউজফুল লাইফ কাউন্ট হাইয়েস্ট 40 ইয়ার্স। অর্থাৎ কপিরাইটের আয়ুষ্কাল সর্বোচ্চ হিসাব করতে হবে, মানে কপিরাইট আইন অনুসারে কপিরাইটের আয়ুষ্কাল সর্বোচ্চ 40 বছর হবে। কপিরাইটের আয়ুষ্কাল কপিরাইট আইন অনুসারে সর্বোচ্চ 40 ধরতে হবে, এর উপরে যাওয়া যাবে না আর কি, এর মধ্যে থাকবে। তো এই ছোটখাটো নিয়মগুলো মোটামুটি আমাদের আছে, তো আমাদের অঙ্ক করলে আমরা এই নিয়মগুলো আরো ক্লিয়ার হব। তো চলে যাই, আমরা একটু ম্যাথের দিকে চলে যাই। আমরা ভাই এটা দিবেন, একটা স্ক্রিনশট নিয়ে নিতাম। কেন দিব না, কেন নেন। আরে কলম পড়ে গেছে। হ্যাঁ বলছি। আচ্ছা, তো আমরা একটু পার্ট সির অঙ্ক দিয়ে শুরু করব। আমি বলতেছি, আপনারা একটু বের করবেন সবাই। আচ্ছা, এক সেকেন্ড একটু ওয়েট করেন, আমি বলতেছি। ওই দীপক মনে হয় ওয়েটিং এ আছে। এইভাবে জয়েন করাইছি।
পেজ নাম্বার 1458 পেজ দেখেন, 1458 পেজ, এটা হচ্ছে নতুন বইতে হচ্ছে C22 নম্বর অঙ্ক। 1458 পেজ, C22 নম্বর অঙ্ক। জি ভাই। হ্যাঁ ভাই পাইছি। দেখেন আমরা একটু পড়তেছি। দ্য ইনট্যাঞ্জিবল অ্যাসেট সেকশন অফ পদ্মা কোম্পানি এট December 31, 2011 ইজ প্রেজেন্টেড বিলো। পদ্মা কোম্পানির ইনট্যাঞ্জিবল অ্যাসেট সেকশনটা 2011 সালের 31 ডিসেম্বর নিচে দেওয়া হলো। এখানে আছে দেখেন, প্যাটেন্ট 70,000 কস্ট লেস 7,000 অ্যামোর্টাইজেশন। তারপরে হচ্ছে আপনার কপিরাইট টাকা 48,000 কস্ট লেস 19,200 অ্যামোর্টাইজেশন। অর্থাৎ আমাদের অঙ্কের শুরুতে হচ্ছে আমাদের প্যাটেন্ট এবং কপিরাইট এদের ক্রয় মূল্য দেওয়া আছে এবং প্রত্যেকেতে অবলোপন বাদ দেওয়া আছে, দিয়ে একটা নিট ব্যালেন্স দেওয়া আছে। তাহলে দেখেন, যেহেতু অবলোপন বাদ দেওয়া আছে তার মানে সম্পদটা এই বছরের না, অবশ্যই এর আগের যে কোনো বছর আমরা ক্রয় করছি, করার পরে ব্যবহার করছি, ব্যবহারজনিত আমাদের মূল্য হ্রাস হয়েছে। এবং কতটুক মূল্য হ্রাস হয়েছে, ক্রয় মূল্য হচ্ছে 70,000, 7,000 টাকা অবলোপন হয়েছে। তারপরে মনে করেন আপনার হচ্ছে কপিরাইট আছে 48,000, 19,200 টাকা অবলোপন হয়েছে। এখন এই 7,000 এবং 19,200 মূলত কয় বছরের অবলোপন, এগুলো জানতে আমার নিচে খেয়াল করতে হবে। দেখেন, দ্য প্যাটেন্ট ওয়াজ অ্যাকওয়ার্ড ইন জানুয়ারি 2011। প্যাটেন্টটা অর্জন করা হয়েছে 2011 সালে জানুয়ারির 1 তারিখে। তাহলে দেখেন, হ্যাজ এ ইউজফুল লাইফ অফ 10 ইয়ার, এবং এটার আয়ুষ্কাল ছিল 10 বছর। দেখেন, তাহলে প্যাটেন্টটা 2011 সালের জানুয়ারিতে অর্জন করছেন, আর আপনার যে ব্যালেন্স শিটটা দেওয়া আছে ওটা কিন্তু 2011 সালের ডিসেম্বর। তার মানে প্যাটেন্টটা 1 বছর ব্যবহার করার পরে ওখানে মূল্যটা কিন্তু 63,000 এসে দাঁড়াইছে, কিন্তু আমার কস্ট প্রাইস কিন্তু ছিল 70,000। ঠিক আছে। আচ্ছা, সেম জি ভাবে ভাই। দেখেন, কপিরাইট ওয়াজ অ্যাকওয়ার্ড ইন জানুয়ারি, হচ্ছে 2008। কপিরাইট অর্জন করা হয়েছে 2008 সালের জানুয়ারিতে। তাহলে কপিরাইট 2008 সালে যখন জানুয়ারিতে অর্জন করা হয়, তাহলে 8 সাল, 9 সাল, 10 সাল এবং 11 সাল, ফুল 4 বছর ব্যবহার করা হয়েছে। আর আমাদের তাহলে ওইখানে কপিরাইট 48,000, কস্টলেস 19,200, এটা হচ্ছে 4 বছরের অবলোপন মাইনাস করা, বুঝা গেছে? জি ভাই। বলছে দেখেন, দ্য ফলোইং ক্যাশ ট্রানজেকশন মে হ্যাভ এফেক্টেড ইনট্যাঞ্জিবল অ্যাসেট ডিউরিং 2012। নিচের লেনদেনগুলো এমন ছিল: 2012 সালের জানুয়ারি 2, জানুয়ারি পরেরটা হবে জুন আর কি, জান থেকে জুন আসছে, ওটা হচ্ছে জুন হবে, সেপ্টেম্বর, অক্টোবর, 4টা লেনদেন আছে। রিকোয়ার্ড, এতে বলছে প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দা ট্রানজেকশন অ্যাবভ। উপরের লেনদেনগুলোর জন্য জাবেদা দিতে হবে। তো আমরা আসি প্রথমে লেনদেনগুলোর জন্য জাবেদা দিই, যে যে লেনদেনগুলো আছে। স্বাভাবিকভাবে এখানে আমরা এগুলো আমরা জানি যে কোনো খরচ সংগঠিত হলে খরচ হয় ডেবিট, ক্যাশ, ক্রেডিট। কিন্তু কোনো খরচ যদি সম্পত্তি অর্জনের জন্য হয় তাহলে সে সম্পদ হবে ডেবিট, ক্যাশ, ক্রেডিট। অর্থাৎ আমার লেনদেন পড়ে বুঝতে হবে যে আসলে কি সংগঠিত হয়েছে, খরচ সংগঠিত হয়েছে নাকি আমি সম্পদ অর্জন করছি, কি করছি, এই অনুযায়ী আমাকে জাবেদা দিতে হবে। তো সেই হিসেবে দেখেন, আমরা জানুয়ারি 2 তারিখে বলি, পেইড 27,000 টাকা লিগ্যাল কস্ট টু সাকসেসফুলি ডিফেন্ড দ্য প্যাটেন্ট। খেয়াল করেন, পরিশোধ করা হয়েছে 27,000 টাকার একটা খরচ, ডিফেন্ড দ্য প্যাটেন্ট এগেনস্ট ইনফ্রাগমেন্ট বাই অ্যানাদার কোম্পানি, অন্য একটা কোম্পানির প্যাটেন্ট অর্জনের জন্য। তাহলে দেখেন, এখানে বলা হয়েছে খরচ করেছি 27,000 কি অর্জনের জন্য, প্যাটেন্টের জন্য। তাহলে আমি বলছিলাম যে খরচ করলে খরচ ডেবিট, ক্যাশ ক্রেডিট হয়, কিন্তু খরচটা যদি সম্পত্তির জন্য হয় তাহলে সম্পদ ডেবিট, ক্যাশ ক্রেডিট। তাই প্রথম জাবেদাটা দেখেন, জানুয়ারির হচ্ছে আমাদের এটা 2 তারিখে, জানুয়ারির 1 তারিখ বা 2 তারিখ, ওটা সমস্যা না, এটা হচ্ছে 2 তারিখে। তাই আমরা লিখছি দেখেন, প্যাটেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট। বুঝতে পারছেন প্রথম এই ইঞ্চিটা? খরচের বিনিময়ে সম্পত্তিটা অর্জন করতেছেন। হ্যাঁ, আমি খরচ করছি যে কারণে প্যাটেন্ট অর্জিত হয়েছে, যে কারণে সম্পদ অর্জন হয়েছে। তাহলে সম্পদ ডেবিট, ক্যাশ ক্রেডিট। যদি সম্পত্তি নাম উল্লেখ না থাকতো তাহলে আমরা এক্সপেন্স ডেবিট, ক্যাশ ক্রেডিট করতাম। আচ্ছা। এরপর হচ্ছে জান থেকে জুন আছে, যেটা ওটা জুন 1 হবে, জানুয়ারি কেটে দিয়ে শুধু লিখবা জুন 1। বলছে ডেভেলপড এ নিউ প্রোডাক্ট, নতুন একটা পণ্যের উন্নয়নের জন্য ইনকিউরিং টাকা 1,40,000 ইন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট। খেয়াল করো, নতুন একটা পণ্যের উন্নয়নের জন্য খরচ সংগঠিত হয়েছে 1,40,000 টাকা। কোন খাতের? রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট, গবেষণা এবং উন্নয়ন বাবদ আমার ব্যয় হয়েছে 1,40,000। A patent was granted for the product for on July 1, its useful life equal to its legal life। নতুন গবেষণার ফলে একটা প্যাটেন্ট অর্জিত হয়েছিল
হচ্ছে জুলাই মাসের 1 তারিখে, কিন্তু আমরা আছি জুন মাসে। ইটস ইউজফুল লাইফ ইজ ইকুয়াল টু ইটস লিগাল লাইফ, তার যে আয়ুষ্কাল ছিল, লিগাল লাইফ ছিল, এটা তার আয়ুষ্কালের সমপরিমাণ। তো এইটুকু নিয়ে আমাদের কোনো কাজ নেই, কারণ আমরা প্রথমে জুন মাসে আছি। জুলাই মাসের অংশ নিয়ে আমার কোনো কাজ নাই। তো জুন মাসে আমাদের কি হয়েছে, আমরা হচ্ছে খরচ করছি কোন খাতে, খাতটা বলে দিছে, গবেষণা এবং উন্নয়ন বাবদ। তাই এখানে লেখা হয়েছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট ডেবিট ক্যাশ ক্রেডিট 1,40,000। বুঝা গেছে? জি ভাই। হ্যাঁ ভাই। এবার হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখে পেইড টাকা 80,000 টু অ্যান এক্সট্রিমলি লার্জ ডিফেন্সিভ লাইনম্যান। পরিশোধ করা হয়েছে 80,000 টাকা টু অ্যান এক্সট্রিমলি লার্জ ডিফেন্সিভ লাইনম্যান টু অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে উপস্থাপন করা, ইন কমার্শিয়াল অ্যাডভার্টাইজিং দ্য কোম্পানিজ প্রোডাক্ট, কোম্পানির যে পণ্যের বাণিজ্যিক যে প্রচার, সেই প্রচারের জন্য একটা যেটা সংগঠন বা আমরা কোনো কোম্পানি বলতে পারি, বা এই প্রচার যারা করে তাদের বিজ্ঞাপন বাবদ আর কি আমরা খরচ দিচ্ছি 80,000 টাকা। দ্য কমার্শিয়াল উইল এয়ার ইন সেপ্টেম্বর অ্যান্ড অক্টোবর। এই কমার্শিয়াল বা এই বাণিজ্যিক এই প্রচারটা এরা করবে সেপ্টেম্বর এবং অক্টোবর। এয়ার মানে প্রচার করা, ঠিক আছে, টেলিকাস্ট বলতে পারি আমরা। আচ্ছা, তাহলে এটা প্রচার করবে হচ্ছে সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে। তাহলে খেয়াল করেন, আপনি সেপ্টেম্বর মাসের 1 তারিখে বসে, সেপ্টেম্বর মাসের আমরা যে টেলিভিশনে বিজ্ঞাপনগুলো দেখি, এই বিজ্ঞাপনগুলো কিন্তু আহ, সংশ্লিষ্ট কোম্পানির সাথে ওই টেলিভিশন কোম্পানি চুক্তি থাকে যে আমার এই বিজ্ঞাপনটা এই 1 মাস বা 2 মাস প্রচার করতে হবে। তা এর বিনিময়ে টাকা দেওয়া হয়, ঠিক আছে। তাই এখানে বলা হয়েছে যে 2 মাসের টাকা দেওয়া হয়েছে, বিজ্ঞাপন খরচ বাবদ 2 মাসের টাকা দেওয়া হয়েছে 80,000 টাকা। তাহলে সেপ্টেম্বরের 1 তারিখে বসে আপনি সেপ্টেম্বর মাসের টাকা তো দিচ্ছেন, অক্টোবরেরও টাকা দিচ্ছেন, তাহলে বিজ্ঞাপন খরচটা কি অগ্রিম দিছি না আমরা? হ্যাঁ। সেপ্টেম্বরে 1 তারিখে বসে টাকা দেওয়া হয়েছে 80,000 টাকা। এই সেপ্টেম্বর তো প্রচার করবে, অক্টোবরও প্রচার করবে, তাহলে এটা আমরা টাকা দিচ্ছি বিজ্ঞাপন খরচ বাবদ। এই খরচটা আমার প্রিপেইড, অগ্রিম হয়েছে। তাই আমরা দেখেন লিখছি প্রিপেইড অ্যাডভার্টাইজমেন্ট এক্সপেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট। এখন প্রিপেইড শব্দটা কেন আসলে, আমরা কি কোনো কনফিউশন আছে এখানে? না, অগ্রিম তো প্রদান করতেছি। আমি বিজ্ঞাপন খরচটা অগ্রিম দিচ্ছি, যে আমার অগ্রিম টাকা দিবে, তারপর তারা আস্তে আস্তে প্রচার করবে। এরকমই হয় কিন্তু। আচ্ছা, তোমার এই যে টেলিভিশনে আমরা বিজ্ঞাপনগুলো দেখি, এখানে তোমার হচ্ছে সেকেন্ড হিসেবেই কিন্তু টাকা নেই, মিনিট হিসেবে সেকেন্ড হিসেবে এরকম টাকা নেই। কেউ 60 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচার করে, কেউ 1 মিনিটের, কেউ 2 মিনিটের। এইভাবে কিন্তু তারা সেইভাবে মানে কোম্পানির সাথে চুক্তিবদ্ধ থাকে আর কি। আচ্ছা, তো অক্টোবরের 1 তারিখে অ্যাকওয়ার্ডে কপিরাইট ফর টাকা 1,20,000, দ্য কপিরাইট হ্যাজ ইউজফুল লাইফ অফ 50 ইয়ার্স। নতুন একটা কপিরাইট অর্জন করা হয়েছে, কপিরাইটের মূল্য হচ্ছে 1,20,000 এবং এটার আয়ুষ্কাল ছিল 50 বছর। তাহলে নতুন সম্পদ পাইছি, সম্পদ ডেবিট ক্যাশ ক্রেডিট, কপিরাইট ডেবিট ক্যাশ ক্রেডিট 1,20,000। আবেদা ক্লিয়ার? এই নাম্বার রিকোয়ারমেন্ট। ভাই, হ্যাঁ জুনের ভাই। 1 তারিখে ওই যে পেটেন্ট ওয়াজ গ্রান্টেড ফর দ্য প্রোডাকশন অন জুলাই, ওইটাকে কি হয়েছিল? আরে তুই এখন এসে জিজ্ঞেস করতেছিস ওই লেনটা, আমি তো তখনই বললাম যে আমরা আছি জুনের লেনদেনে। জুনে আমাদের কিসে কি খাতে সংগঠিত হয়েছে, সেই টাকাটা যতটুকু দেওয়া আছে আমার ওইটা নিয়ে কাজ, জুলাই চিন্তা তো ওখানে বসে করবো না। ও, আমি জুন আচ্ছা মাসে আচ্ছা। গবেষণা করব, আমি জুন মাসে গবেষণা বাবদ ব্যয় করতেছি, জুলাইতে যে একটা প্যাটেন্ট হয়তো পাইতে পারি, পাবো, বা সেটা হবে জুলাই মাসের 1 তারিখে, এবং ওটার আয়ুষ্কাল হবে তার লিগ্যাল লাইফের সমপরিমাণ। তো এই জায়গায় তো কোনো টাকা পয়সা কিছু উল্লেখ নাই। আর দ্বিতীয় কথা, আমি আছি জুন মাসে, সুতরাং আমার জুন মাসে কতটুকু লেনদেন হয়েছে সেটুকু আমার নিয়ে কাজ। আচ্ছা ভাই, ঠিক আছে। এবার আসেন রিকোয়ার্ড বি তে, দেখেন এ নাম্বার ক্লিয়ার। রিকোয়ার্ড বি তে বলছে প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য 2012 অ্যামোর্টাইজেশন এক্সপেন্স। খেয়াল করেন, 2012 সালের অ্যামোর্টাইজেশন রেকর্ড করার জন্য যাবে দিতে বলছে। এখন আমাদের সম্পদ আছে দুইটা, একটা কপিরাইট আর একটা হচ্ছে প্যাটেন্ট। প্যাটেন্ট আছে আর কপিরাইট আছে, এদের অবলোপন রেকর্ডে যাবে দিতে বলছে। রেকর্ড অবলোপন রেকর্ডে স্বাভাবিকই যাবে দেয় অ্যামোর্টাইজেশন এক্সপেন্স ডেবিট পার্টিকুলার অ্যাসেট ক্রেডিট। এখন প্রশ্ন হচ্ছে, আমাদের কিন্তু 12 সালের জন্য অবলোপন রেকর্ড করতে বলছে। তো খেয়াল করতে হবে, এখানে একটু আমাদের ওয়ার্কিংস আছে, বের করে নিতে হবে অবলোপন গুলো কেন। তার কারণ দেখেন, আমি যখন অঙ্কটা শুরু করছি, ওই ব্যালেন্স শিটটা ছিল 31 ডিসেম্বর 2011 সাল। তাহলে 31 ডিসেম্বর 2011 মানে কি 2012 সালের জানুয়ারি বলতে পারি?
হ্যাঁ, তাহলে আমার হ্যাঁ, হ্যাঁ বলো। প্যাটেন্ট এবং কপিরাইটের ওল্ড একটা মূল্য ছিল। আমি আবার এই 12 সালেই এসে নতুন করে প্যাটেন্ট এবং কপিরাইটের জন্য কি করছি, মানে প্যাটেন্ট এবং কপিরাইট অর্জন করছি। তাহলে এই যে ওই প্রথমে যেটা ছিল ব্যালেন্স শিট, ওইটা হচ্ছে ওল্ড ব্যালেন্স, আর এখন যেটা পালাম এটা হচ্ছে নিউ ব্যালেন্স, তাই তো? জি প্রথম ভাই। অবস্থায় প্যাটেন্ট এবং কপিরাইটের যেটা ছিল ওইটা হচ্ছে ওল্ড ছিল, আর এখন 12 সালের সংশ্লিষ্ট ইয়ারে যেটা আসছে এটা হচ্ছে নিউ। তো আমাদের ওল্ড এবং নিউ, যেহেতু ওটা 12 সালের জানুয়ারি ধরেছি, তাহলে ওটাও জানুয়ারিতে একটা মূল্য ছিল, আবার নতুন করে লেনদেনের মাধ্যমে আমরা সম্পদ পাইছি। তো এই ওল্ড এবং নিউ দুইটা মিলায়ে মোট আমার 2012 সালে প্যাটেন্ট এবং কপিরাইট, প্যাটেন্টের ওল্ড এবং নিউ বা কপিরাইটের ওল্ড এবং নিউ, প্রত্যেকের ওল্ড নিউ মিলায়ে মূলত কত অবলোকন হচ্ছে এইটুকু আমাকে আগে ওয়ার্কিং করে বের করতে হবে। ওয়ার্কিং করে বের করতে পারলে জাবেদা দেওয়া কোনো সমস্যা না। বুঝতে পারছেন কথা? জি ভাই। আচ্ছা, এবার আসেন ওয়ার্কিংস এর দিকে একটু সবাই মনোযোগ দেবেন, খেয়াল করেন। প্রথমে লিখছি ক্যালকুলেশন অফ অ্যামortization এক্সপেন্স ফর 2012 ফর প্যাটেন্ট। দেখেন আমাদের এখানে অবলোপনটা সবসময় মূলত বের করতে হবে কিন্তু স্ট্রেট লাইন মেথডে। অবলোপন সবসময় কিসে বের করব? স্ট্রেট স্ট্রিম লাইন লাইন মেথড। মেথড। স্ট্রেট লাইন মেথডের সবার সূত্র আমরা সবাই জানি, টোটাল কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু বা ইউজফুল লাইফ। মনে রাখবেন ইনট্যানজিবল অ্যাসেটের ক্ষেত্রে কখনো স্যালভেজ ভ্যালু থাকে না, অস্পর্শনীয় সম্পত্তির কোনো কি থাকে না, স্যালভেজ ভ্যালু থাকে না। স্যালারি। সুতরাং এইটার টোটাল কস্টকে ইউজফুল লাইফ দ্বারা ভাগ দিলে আমরা অবলোপন পেয়ে যাব। ক্লিয়ার? হুম। হ্যাঁ। তাহলে এবার আসেন ওল্ড প্যাটেন্ট। প্রথমে আসি প্যাটেন্ট। প্যাটেন্টের দেখেন ওল্ড লেখা হয়েছে, ওল্ড দেখেন 70,000 লেখা হয়েছে কস্ট। যেহেতু ওখানে কস্ট ছিল, আমরা কিন্তু বলেছি যে আমাদের অবলোপন করতে হয় বুক ভ্যালুর উপর বা কস্ট প্রাইসের উপর, আমরা যাই বলি না কেন, ফেস ভ্যালু বুক ভ্যালু যাই বলি না কেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা 63,000-এর উপর, কিন্তু এখানে অনেকেই প্রশ্ন দেবে ভাই এখানে তো প্যাটেন্ট 70,000, 7,000 অ্যামোর্টাইজেশন বাইনাস করে 63,000 আছে। 63,000 নট কস্ট, এখানে এখানে আমাদের একটু মেইন কস্ট যেটা সেটার ভিত্তিতে অবলোপন করতে হবে। তো ওইখানে যে 7,000 কাটা আছে খেয়াল করবেন, ওইটা এখানে যে 7,000 কাটা আছে সেটা 2011 সালের আপনি শুরুতেই ব্যবহার করছিলেন, তাই ওই এক বছরের জন্য 7,000। আর আমাদের স্ট্রেট লাইন মেথডের বৈশিষ্ট্য কি বলেন তো? প্রতি বছর অবলোপন বা অবচয়টা কি হয়, সমান হয়। হ্যাঁ, জি ভাই। তাহলে আমার প্রতি বছর দেখেন ওল্ড প্যাটেন্ট ওইটা এটা এক বছরে 7,000 হয়েছে, তাহলে এখানে 12 সালেরও এক বছর কাটতে হবে, তাহলে এটাও 7,000 হবে নিশ্চয়ই, তাই না? হুম, হ্যাঁ হবে। তাই এখানে দেখেন কিন্তু দেখাই দিছি আমি, কস্ট 70,000 ভাগ হচ্ছে অবলম্বন মানে আমাদের আয়ুষ্কাল ওইটা 10। এই 10 কোথায় আছে? নিচে লেখা আছে কিন্তু, দ্য প্যাটেন্ট ওয়াজ অ্যাকোয়ার্ড ইন জানুয়ারি 2011 অ্যান্ড হ্যাজ এ ইউজফুল লাইফ অফ 10 ইয়ার। আয়ুষ্কাল কত ছিল? 10 বছর। 10 বছর। 10 বছর। ওকে, এটা কিন্তু ওল্ড প্যাটেন্টের আয়ুষ্কাল 10 ছিল, আমরা কিন্তু সেই বিবেচনায় প্রতি বছর অবলোপনটা সমান হয়, আমরা সেই হিসেবে 2012 সালের শুরু বিবেচনায় এটা আমরা ওল্ড প্যাটেন্টের উপর 7,000 টাকা অবলোপন পাইছি। এটুক নিয়ে তো কোনো সমস্যা নেই, আছে? না। নাই। এবার আসেন না। এবার নিউ প্যাটেন্ট। নিউ প্যাটেন্ট যেটা 2000 জানুয়ারি 2 তারিখে যেটা ক্রয় করলাম 27,000 টাকা দিয়ে ক্রয় করছি। জি ভাই। হ্যাঁ, আমরা 27,000 ক্রয় করছি। এখন খেয়াল করেন এটার কস্ট তাহলে 27,000। নিউ প্যাটেন্টের ক্রয় মূল্য কত? 27,000। 27,000। 27,000। 27,000 টাকা আমার কাছে ব্যয়। এখন আসেন আয়ুষ্কাল। এই নিউ প্যাটেন্টের কিন্তু কোনো আয়ুষ্কাল দেওয়া নেই, আছে? না, নেই। না। একটা কথা সেই জন্য মনে রাখবেন, এই চ্যাপ্টারের অঙ্কে আমরা সামনে আরো পাবো যে আমাদের যদি এরকম আয়ুষ্কাল দেওয়া না থাকে, মানে একই অঙ্কের মধ্যে একই সম্পদের, মনে করেন যে এক অঙ্কের মধ্যেই একই সম্পদের যদি নতুন করে আয়ুষ্কাল দেওয়া না থাকে, তাহলে পুরাতন আয়ুষ্কাল বিবেচনা করতে হয়। কোন আয়ুষ্কাল বিবেচনা করতে হবে? পুরাতন আয়ুষ্কাল। পুরাতন। পুরাতন আছে। তাহলে বলেন তো এই প্যাটেন্টটার ওল্ড প্যাটেন্টের আয়ুষ্কাল কত ছিল? 10 ছিল। 10 বছর। ওল্ড প্যাটেন্টের আয়ুষ্কাল কত ছিল? 10 10 ছিল। ছিল। 10। এবার ওই ওল্ড প্যাটেন্টটা অর্জন করা হয়েছে 2011 সালেতে, তাহলে 2011 সাল থেকে তার আয়ুষ্কাল 10 ছিল। যেহেতু নিউ প্যাটেন্টের আয়ুষ্কাল দেওয়া নেই, সেক্ষেত্রে ওল্ড বিবেচনা করতে হবে। ওল্ড বিবেচনা করতে হবে কিভাবে? যে ওই প্যাটেন্টটার আয়ুষ্কাল শুরু হয়েছে 10 থেকে, আর নতুনটা আমি কবে ক্রয় করছি, তাহলে গ্যাপ গেছে কতটুকু, ওইটুক বাদ দিয়ে বাকিটুক নতুনটার আয়ুষ্কাল আসবে। যেমন আপনি 11 সালে থেকে 10 বছর পাইছেন, খেয়াল করেন 11 সালে থেকে 10 বছর পাইছেন। আর যারে 12 বছর
সালে ক্রয় করতেছেন, তাকে 1 বছর পরে ক্রয় করতেছেন না? তাহলে তার ওই 10 থেকে কি একের গ্যাপ হয়ে গেছে না, 1 বছরের একটা গ্যাপ হয়ে গেছে না? হয়েছে। সবাই একটু বোঝেন কিন্তু। 2011 সালে জানুয়ারিতে যাকে আমি ক্রয় করছিলাম 10 বছর আয়ুষ্কালে, যেহেতু নতুনটার নতুন করে কোনো আয়ুষ্কাল নেই, সেক্ষেত্রে কিন্তু এই কথা আসতেছে। যদি এই নতুনটার 27,000 টাকার এটার ওখানে নতুন করে আয়ুষ্কাল থাকতো, তাহলে কিন্তু আমাদের এই কথা বলার কোনো দরকার ছিল না। তাই আমাদের এখানে নিউ প্যাটেন্টে বা নিউ যে সম্পদটা, এটা যদি কোনো আয়ুষ্কাল না থাকে, তাহলে পুরাতনটা আয়ুষ্কাল বিবেচনা করতে হবে। সেক্ষেত্রে কথা হচ্ছে, নতুন এবং পুরাতনের মধ্যে কত বছর ডিফারেন্স, সেই ডিফারেন্সটুক বাদ দিয়ে বাকি যে যে মানে মাস বা বছর থাকবে, সেইটাই হবে নিউ প্যাটেন্টের আয়ুষ্কাল। তাই আমি বলছি 2011 সালে জানুয়ারিতে ক্রয় করছি, আর এটা নতুনটা হয়েছে 12 সালে ক্রয় করছি। তাহলে এই যে 1 বছরের গ্যাপ, নিউ প্যাটেন্ট তো এই 1 বছর আর পাবে না, পাবে? তার আয়ুষ্কাল শুরু পাবে না। হবে 12 সাল থেকে। এই জন্য তার জন্য দেখেন এখানে আমরা 9 দ্বারা ভাগ দিছি। একটু খেয়াল করেন। ভাই ওই গ্যাপটা কিরকম আছে আবার একটু বলেন। গ্যাপটা হচ্ছে, মনে কর যে তুই বিয়ে করেছিস 2024 সালে, আর একজনে বিয়ে করছে দুই হাজার জি পঁচিশ ভাই। সালে তাহলে তোদের দুইজনের ম্যারেজ অ্যানিভার্সারি, ম্যারেজ ডে কি সব একই হবে? একই বছরে কি হবে? আলাদা হবে না? তো সেই হুম বিষয়টা হচ্ছে এরকম, যে আমি যদি যে প্যাটেন্টটাকে 2011 সালে 10 বছর মেয়াদি কিনলাম, সেই প্যাটেন্টের আয়ুষ্কাল বিবেচনা হুম। করতে করতে আমার কি 2012 সালে এসে শুরু হচ্ছে বলছি। 1200। হ্যাঁ। তাহলে আমরা কি বলছিলাম, এই যে যারে করলাম, এই যে যে 10 বছর বিবেচনা করেছি, এটা 2011 সাল থেকে। কিন্তু এই যে নতুন 2012 সালে যারা শুরু করলাম, তাহলে সে কি 10 বছর পাচ্ছে? সে তো আর 1 বছর কমে যাচ্ছে না? 1 বছর করে। তাই নতুনটার আয়ুষ্কাল হচ্ছে 9 বছর। বুঝতে পারছিস? ও আচ্ছা। ওকে, তাহলে নিউ প্যাটেন্টের জন্য হচ্ছে 3,000, তাহলে 7,000 আর 3,000 মোট আমাদের 2012 সালের জন্য ওল্ড নিউ মিলায় 10,000 টাকা অবলম্বন আসছে। মোটামুটি কি বুঝতে পারছি আমরা? জি ভাই ঠিক আছে। এবার আসেন কপিরাইটের জন্য। কপিরাইটের সেম কথা দেখেন। কপিরাইট হচ্ছে কস্ট প্রাইস ছিল 48,000। তাহলে আমাদের যদি আয়ুষ্কাল কপিরাইটের কিন্তু পুরাতনটার 10 বছর ছিল, লেখা আছে দেখেন 2008 সালে অর্জন করেছিলেন, ওইটার আয়ুষ্কাল কত বছর ছিল? 10 বছর 10 বছর। ইউজফুল লাইফ। হ্যাঁ, তাহলে আমরা 12 সালের শুরু থেকে এটাকে ইউজ করলে 1 বছরের অবলম্বন পাবো 4,800। কারণ স্ট্রিট লাইন মেথডে প্রতি বছরের অবলম্বনটা কি হবে, সমান হবে না? হ্যাঁ। তো সেটাই কিন্তু এমন কথা। ওই জায়গায় কিন্তু দেখেন আপনি, ওই যে 19,200 আমি কিন্তু বলেছিলাম পড়ার সময় যে 8 সালে অর্জন করছি, আর 11 সালের ডিসেম্বরে এসে আমরা কপিরাইটে 19,200 পাই, তাহলে ওটা কিন্তু 4 বছরের জন্য ছিল। কয় বছরের জন্য ছিল? 8, 9, 10, 11, 4 বছরের জন্য 19,200 ছিল। আপনি ওকে 4 দ্বারা ভাগ দেন, দেখেন ওটাও 4,800, প্রতি বছরে 4,800 করে আসবে। 19,200 কে আপনি 4 দ্বারা ভাগ দেন, দেন প্রতি বছরে কত করে আসে? 4,100। তাহলে স্ট্রেট লাইন মেথডের কিন্তু এটাই যে প্রতি বছর সমান হবে। তার মানে ওল্ডটার জন্য আমাদের কোনো সমস্যা নেই। সে ওল্ড যা ছিল প্রথম 2012 সালের জন্য ওল্ড কত হবে? 4,800। ঠিক আছে। হুম। আচ্ছা, এবার আসে হ্যাঁ। নিউ কপিরাইট। নিউ কপিরাইটটা অর্জন করছেন দেখেন কত সালে, মানে অক্টোবরের 1 তারিখে অর্জন করছেন না? কপিরাইট হ্যাঁ। লাস্ট অক্টোবরের 1 তারিখে। অক্টোবরের 1 তারিখে অর্জন করছেন 1,20,000। এবার একটু খেয়াল করেন, আমি প্যাটেন্টের আমি প্যাটেন্টের জন্য এত সময় যে কথাগুলো বলছি, কিন্তু এই জায়গায় কোনো কথা বলার প্রয়োজন নাই। কারণ এই দেখেন, এই কপিরাইটটা আপনি নতুন অর্জন করছেন এবং এটার আয়ুষ্কাল কিন্তু নতুন করে নির্ধারণ করা আছে, আছে না? 50 বছর 50 কিন্তু বছরই নতুন আছে। করে নির্ধারণ করা আছে না? সুতরাং এইটাই জন্য কিন্তু আছে। আমাদের, এটার জন্য কিন্তু আমাদের ওল্ড এর দিকে তাকানোর কোনো প্রয়োজন নাই। আমি বলছি ওল্ড এর আয়ুষ্কাল বিবেচনা করব তখন যখন আমার নতুনটার কোনো আয়ুষ্কাল দেওয়া নতুন করে না থাকবে। বুঝা গেছে? হ্যাঁ। তাহলে এবার আসেন, কপিরাইটের আয়ুষ্কাল দেওয়া আছে তাই পুরাতনের দিক বিবেচনা করলাম না। তাহলে কপিরাইটের ক্রয় মূল্য ছিল 1,20,000, ভাগ 40 দিছি কেন বলেন? একটু আগে আমি বুঝাইছি যে কপিরাইটের আয়ুষ্কাল সর্বোচ্চ 40 বছর ধরতে হবে। এটা কপিরাইট আইন অনুসারে বলা আছে।
যদি আপনার বইতে আয়ুষ্কাল 40-এর মধ্যে থাকে, 40, 38, 37, 40-এর নিচে বা 40-এর মধ্যে থাকে, তাহলে আপনি 40-এর যে কোনো যেটা দেওয়া থাকবে সেটা দ্বারা ভাগ দিতে পারবেন। কিন্তু যদি 40-এর উপরে দেওয়া থাকে, সেটাকে 40 দ্বারা ভাগ দিতে হবে। আবার বলতেছি, একটু ক্লিয়ার হবেন। আমাদের কপিরাইটের আয়ুষ্কাল সর্বোচ্চ 40 বছর ধরা যাবে, সর্বোচ্চ, এটা নিয়ে কপিরাইট আইনে বলা আছে। এখন কথা হচ্ছে 40-এর মধ্যে যেটা থাকবে, 20 থাকতে পারে, 25 থাকতে পারে, তাহলে সেইটাই নতুন আয়ুষ্কাল বিবেচনা করা হবে, সমস্যা নেই। কিন্তু কোনোটা যদি 40-এর উপরে চলে যায়, তাহলে সেটাকে 40 ধরতে হবে। যেমন এখানে 50 ধরা আছে, আয়ুষ্কাল 50 বলছে, কিন্তু আমরা কত দ্বারা ভাগ দিছি? 40 দ্বারা, কারণ 40 দ্বারা 40-এর উপরে যাওয়া যাবে না, 40-এর উপরে যাওয়া যাবে না। ক্লিয়ার? দেওয়া যাবে না। 40 দ্বারা। তাহলে আমরা দেখেন 40 দ্বারা ভাগ দিলে 1 বছরের অবলোপন পাবো অবশ্যই, তাই না? 1,20,000-কে যদি 40 দ্বারা ভাগ দিই, টোটাল আয়ুষ্কাল দিলে ভাগ দিলে কি 1 বছরের অবলোপন পাবো? হুম। আচ্ছা। হ্যাঁ পাবো। তো আমি দেখেন কপিরাইটটা 12, যেহেতু আমার অবলোপনটা শুধু 12 সালের জন্য, 12 সালে কপিরাইটটা অর্জন করছি 9 মাসে, অক্টোবরে এসে, মানে 10 মাসে। তাহলে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ওই বছরে আমি কয় মাস ইউজ করবো? 3 মাস। 3 মাস। এই দেখেন এখানে গুণ 3/12 করছি। এখন বলেন, নিউ প্যাটেন্ট, নিউ কপিরাইট নিয়ে কোনো কথা আছে? না ভাই। ওকে, তাহলে ওল্ড পাইছি 4,800, নিউর জন্য অবলোপন পাইছি 750, তাহলে মোট কপিরাইটের 12 সালের অবলোপন 5,550। ঠিক আছে? হ্যাঁ। ওকে, এইটুক কাজ হচ্ছিল আমাদের ওয়ার্কিং। এবার আমাদের সিম্পলি জাবেদা চাইছে, সেই জাবেদাটা আমরা দিয়ে দেবো। জাবেদাটা তো সহজ। অ্যামোর্টাইজেশন, এক্সপেন্স ডেবিট, পার্টিকুলার অ্যাসেট ক্রেডিট, কপিরাইট এবং প্যাটেন্ট ক্রেডিট। তাহলে দেখেন আমাদের উপরে দেখেন, প্যাটেন্টের জন্য পাইছিলাম এই 10,000, আর এটার জন্য 5,550, এই মোট 15,550। কোনো কথা আছে? না। না ভাই। ওকে, হুম। লাস্ট রিকোয়ারমেন্ট দেখেন, প্রিপেয়ার দ্য ইনট্যাঞ্জিবল অ্যাসেট সেকশন অফ দ্য ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটের মাধ্যমে ইনট্যাঞ্জিবল অ্যাসেট সেকশনটা দেখান। আমরা জানি ব্যালেন্স শিটে দুইটা পক্ষ থাকে, সম্পদ দায়। তো এখানে শুধু সম্পদ পাশেরও একটা অংশ দেখাইতে বলছে। সম্পদ 5 প্রকার, তার একটা হচ্ছে ইনট্যাঞ্জিবল অ্যাসেট আছে, সেই ইনট্যাঞ্জিবল অ্যাসেট সেকশনটা দেখাইতে হবে। এটা দেখানো কোনো সমস্যা না। এখানে হচ্ছে আমাদের সম্পদ আছে, সম্পদের পুরাতন সম্পদের সাথে নতুনটা যোগ করব, আর অবলোপনটা বাদ দেব। এই আছে কাহিনী, আর কিছু না। তো দেখেন একটু ব্যালেন্স শিটটা খেয়াল করেন। এখানে হচ্ছে আহ ব্যালেন্স শিটে ইনট্যাঞ্জিবল অ্যাসেট, প্রথমে প্যাটেন্ট, প্যাটেন্টের ক্রয় মূল্যটা নিচ্ছি আমরা, কারণ আমাদের যে অবলোপন গুলো কাটি আমরা বেস করে ক্রয় মূল্যের উপর। কিন্তু কেউ যদি একটু খেয়াল করেন, এই জায়গায় একটা বিষয় আমি একটু আপনাদের ক্লিয়ার করি, কারণ অনেকে আমরা বই দেখি, বইতে অনেক সময় অনেক রকম থাকে। আহ এখানে প্যাটেন্ট আমি 70,000 নিয়েছি। এখন কথা হচ্ছে, প্যাটেন্টের মূল্য কেউ যদি 63,000 নেন, ওই দেখেন ওই যে 7,000 মাইনাস করা আছে না অলরেডি, মাইনাস করে কত আছে? হুম। 63,000 ছিল না? জি ভাই। আচ্ছা, যদি কেউ হ্যাঁ তেষট্টি তেষট্টি ছিল। হাজার নিতে নিতে চান, সেটাও হবে, কেউ 70,000 নিলেও হবে। তবে সেক্ষেত্রে দেখেন, কেন হবে আমি বলতেছি। প্যাটার্ন 70,000 ছিল, অ্যাড নিউ মনে করেন 27,000 যোগ করছি জানুয়ারির 2 তারিখে করে। এবার অ্যামোটাইজেশনের বিষয়টা খেয়াল করেন। এই লেস অ্যামোটাইজেশন আমাদের 12 সালের জন্য ছিল 10,000, বের করছি একটু আগে, করছি। হুম। আর এই 7,000 দেখেন আগের ছিল। হ্যাঁ 11 সালে করছি। 11 সালে 1 বছর ব্যবহার করছিলাম না? সেই 1 বছরের জন্য কত জি কত ভাই। ছিল? 7,000, মোট 70,000 বাদ দিছি না, এখানে দেখছেন? তাহলে ছিল 7,000। জি ভাই। হ্যাঁ, তাহলে এটা মাইনাস করলে আমরা 80,000 আর পাইছি। হচ্ছে 12 যোগ করে আমার 10,000 হয়েছে না? কেন? 17,000, 7,000 তো আগে থেকে ছিল তোমার, তো এই 7,000 তো সবার জন্য, এটা ওল্ড তো সবাই পাবে, এই তো প্রতি বছরই পাবে, হুম। এটার সাথে নিউটা যোগ করে তো মোট 10,000 আসছে। তো এই 7,000 তো আলাদা 7,000 না, হ্যাঁ। এটা তো এই বছর 12 সালের জন্য 7,000। তাহলে 12 সালের ওল্ড আর ও নিউ মিলে, আচ্ছা। 12 সালে ওল্ড নিউ মিলাই 10,000। আর তোমার যে 1 বছর ওই যে হুম। 11 সালে ইউজ করেছিলে, সেটার জন্য তো 7,000 আগে ছিল, পুরানো যেটা ছিল আর কি 7,000, সেটার সাথে যোগ হবে এটা। হ্যাঁ ভাই বুঝছি। আচ্ছা, টাইম কম আছে তো দ্রুত একটু কথা বলবেন। এবার আসেন, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যে আমি যদি 63,000 টাকা নিতাম, খেয়াল করেন, আমি যদি কি নিতাম, 63,000 টাকা, 63,000। তাহলে 63,000 টাকা মানে কি ওই 7,000 মাইনাস করে নেওয়া হচ্ছে না? হ্যাঁ। জি হ্যাঁ, ভাই। তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই এখানে 70,000, 63,000, এই 27,000 যোগ করবেন ঠিকই, দিয়ে এইখানে বাদ দেবেন কত বলেন তো? 10,000। 10,000 বাদ দেবেন, শুধুমাত্র এই বছরেরটা বাদ দেবেন, কারণ আপনি ওখানে তো 63,000, এই 7,000 পুরনো 7,000 মাইনাস করার পরে নিচ্ছেন। বুঝতে পারছেন? জি ভাই। হুম। এজন্যই আপনি যে কোনোটা করলে একই ধরনের মান আসবে, ওটা কোনো সমস্যা না। তো আমার মনে হয় এই সিস্টেমটা করা ভালো, টোটাল নিট ক্রয় মূল্যের উপর সবকিছু করা হয়, তো আমরা ক্রয় মূল্য ধরে কাজটা করলে হয়। তো
তো যাই হোক, এবার দেখেন সেম ভাবে কপিরাইট। কপিরাইট যা ছিল, কস্ট প্রাইস 48,000, তার সাথে নতুন করে আমরা 1,20,000 পাইছি অ্যামোর্টাইজেশন। পুরাতন 4 বছরের জন্য 19,200 ছিল, আর নতুন এখানে আমরা 5,550 পাইছি, যোগ করে বাদ দিলাম, দুটা যোগ করে টোটাল ইনট্যানজিবল অ্যাসেট। এই হচ্ছে আমাদের অঙ্ক। দেখেন কোনো প্রশ্ন আছে কিনা। না ভাই, ক্লিয়ার। বুঝতে পারছেন সবাই? এবার একটু সবাই কাইন্ডলি হ্যাঁ। একটু বই যে অঙ্কটা করালাম এই আলোকে একটা এইচডব্লিউ করবেন, 1446 পেজ বের করেন, 1446 পেজ। 1446 পেজের C8 নম্বর অঙ্কটা একটু খেয়াল করেন। হ্যাঁ।